আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কিছুদিন বিরতি দিয়ে আবার ক্লাসে ফিরে আসলাম। আমরা এই গত কয়েকদিন টিউটোরিয়াল পরীক্ষার জন্য তোমাদের ক্লাসগুলো স্থগিত রেখেছিলাম। আজকে থেকে আবার তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস চলতে থাকবে। আমরা গত ক্লাসে গতিবিদ্যা একটা ক্লাস নিয়েছিলাম, গতির সমীকরণ। তা আজকে আমরা গতিবিদ্যার বাকি অংশগুলো পড়ার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করতে থাকো এবং খাতা এবং কলম নিয়ে বসবে, কারণ আমি বোর্ডে যা লিখবো এটা তোমরাও সাথে সাথে লিখে ফেলবে, পরে পড়ার সময় তোমাদের সহায়ক হবে। তা আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রক্ষেপক বা প্রাস। গতিবিদ্যার মধ্যে এই অংশটা আছে, প্রক্ষেপক বা প্রাস। তাহলে আমরা যদি কোনো একটা বস্তুকে অনুভূমির সাথে উলম্ব ভাবে যদি আমরা কোন একটা বস্তুকে নিক্ষেপ করি, তাহলে বস্তুটা আবার ওই নিক্ষিপ্ত স্থানে ফিরে আসে। কিন্তু বস্তুটাকে যদি আমি কোনাকুনি ভাবে নিক্ষেপ করি, তাহলে এই বস্তুটা অনুভূমি বরাবর অনেক দূর পর্যন্ত গিয়ে ভূমিতে পড়বে, তাই তো? তাহলে এখন প্রক্ষেপক বলতে আমরা বুঝবো কোন একটা বস্তুকে তির্যক ভাবে বা কোনাকুনি ভাবে নিক্ষেপ করলে এটা কি হয়, অনুভূমি বরাবর একটা বস্তু একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। তাহলে প্রক্ষেপকের সংজ্ঞা যদি আমরা দিতে চাই, তাহলে এভাবে বলবো, কোন একটা বস্তু কোনাকুনি ভাবে নিক্ষিপ্ত বস্তুটাই হচ্ছে, নিক্ষিপ্ত বস্তু কি হতে হবে, কোনাকুনি ভাবে বা তির্যক ভাবে কোন একটা বস্তু, নিক্ষিপ্ত বস্তুই হচ্ছে প্রক্ষেপক বা প্রাস। তাহলে আমরা তোমাদের একটা চিত্রের সাহায্যে দেখিয়ে দেব। আজকে আমরা কি পড়ছি, প্রক্ষেপক। প্রক্ষেপক বা এটাকে প্রাসও বলা হয়, প্রক্ষেপক বা প্রাস। তাহলে কোন একটা বস্তুকে ধরে নিলাম, এই একটা বিন্দু, এখান থেকে একটা বস্তুকে আমি নিক্ষেপ করলাম, তাহলে কি হলো, বস্তুটা এমন একটা পথ অতিক্রম করে ভূমিতে গিয়ে পড়বে, তাই না? তাহলে এই কোনাকুনি ভাবে কোন একটা বস্তুকে নিক্ষিপ্ত করলে এই বস্তুটার গতিপথটা কেমন হয়, এটা একটা প্যারাবোলা হয়ে যায়, তাই না? তাহলে কোনাকুনি ভাবে নিক্ষিপ্ত বস্তুটাই হচ্ছে প্রক্ষেপক। কোনাকুনি ভাবে কোন একটা বস্তু নিক্ষেপ করলাম, তাহলে নিক্ষিপ্ত বস্তুটাই হচ্ছে প্রক্ষেপক, নিক্ষিপ্ত বস্তু। তাহলে এখানে আমি একটা ভূমিটা এঁকে ফেলে ধরে নিলাম এটা ভূমি, এটা কত কোণ করে ধরে নিলাম, থিটা নট কোণ করে এটাকে নিক্ষেপ করা হলো। আর এটার ব্যাগটা কত ছিল, ধরে নিই বস্তুটার ব্যাগ ভি নট, ভি নট ব্যাগে কোন একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। তাহলে একটা বস্তুকে যদি ভি নট গতিবেগে নিক্ষেপ করা হয় এবং বস্তুটা যদি থিটা কোণে হয়, তাহলে এই বস্তুটার নিক্ষিপ্ত বস্তুটাই হবে প্রক্ষেপক। যেমন আমরা কিছু উদাহরণ দিতে পারি, যখন ফুটবল খেলোয়াড়রা ফুটবল খেলে তখন কি করে, কোন একটা বলকে লাথি মারে, তাই না? লাথি মারে সোজাসুজি না, কিন্তু এটা দেখা যায় যদি বেশি দূরে নিতে হয় তাহলে এটা এমন ভাবে করা, একটা নির্দিষ্ট কোণ করে যাতে বলটা যায়, তাহলে বস্তুটা বেশি দূরে যাবে। তাহলে এই যে তির্যক ভাবে বা কোনাকুনি ভাবে নিক্ষিপ্ত বস্তু হচ্ছে প্রক্ষেপক। তাহলে একটা ফুটবল যখন খেলোয়াড় লাথি মারে, এটা একটা প্রক্ষেপকের উদাহরণ। এছাড়া অনেক সময় তোমরা
ক্রিয়া প্রতিযোগিতায় দেখবে বর্ষা নিক্ষেপ করে, গোলক নিক্ষেপ করে, তাই না? এই বস্তুগুলো নিক্ষিপ্ত হলে তখন কি হয়ে যায়? এটা হয়ে যায় প্রক্ষেপক। তাহলে এগুলো হচ্ছে প্রক্ষেপকের উৎকৃষ্ট উদাহরণ। গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, ফুটবলে লাথি মারা, তো এগুলো সবই হচ্ছে প্রক্ষেপকের উদাহরণ। তাহলে এখন আমরা ধরে নিব কোন একটা বস্তু যদি ভি নট কোণে ভি নট গতিবেগে এবং থিটা নট কোণে নিক্ষিপ্ত হয়, তাহলে কোন একটা নির্দিষ্ট সময়ে ধরে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে। ধরে নিই টি সময়ে এটা পি বিন্দু থেকে পৌঁছলো, টি সময়ে পি বিন্দু থেকে পৌঁছলো, এরপরে বাকি সঠিক এটা আবার নিচের দিকে নামতে থাকে। তাহলে এটা কি? একটা অধিবৃত্ত বা প্যারাবোলা। প্রক্ষিপ্ত বস্তু হচ্ছে গতিপথটাই হচ্ছে প্যারাবোলা, প্রক্ষিপ্ত বস্তুর গতিপথটাই হচ্ছে প্যারাবোলা, এটা মনে রাখবে। আচ্ছা, এখন তাহলে আমরা প্রক্ষেপকের গতির সমীকরণটা আমরা জেনে নিই। প্রক্ষেপকের গতির সমীকরণ আমরা এখন বের করব। প্রক্ষেপকের গতির সমীকরণ, তাহলে আমরা একটা বস্তুকে থিটা নট কোণে ভি নট গতিবেগ নিক্ষেপ করলাম। তাহলে এই যে নিক্ষিপ্ত বস্তুটার আদিবেগ কত? ভি নট, তাই তো? তাহলে এই গতিবেগটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করে ফেলি, এটা আর এটা হচ্ছে তাহলে দেখো এই অংশটাকে আমরা যদি বলি অনুভূমিক উপাংশ, তার মানে ভি এক্স, আর এটা যদি উলম্ব উপাংশ বলি ভি ওয়াই। যেহেতু আদিবেগের অনুভূমিক উপাংশ ভি ওয়াই নট ধরতে পারো, ভি এক্স। এই অংশটুকু কি হলো? উপাংশ কতটুকু? ভি এক্স নট হচ্ছে আদিবেগের অনুভূমিক উপাংশ, ভি ওয়াই নট হচ্ছে আদিবেগের উলম্ব উপাংশ। তাহলে এই ভি নট গতিবেগে যদি আমরা কোন একটা বস্তুকে নিক্ষিপ্ত করি, তাহলে এটা দুটো উপাংশ বিভক্ত হয়ে যায়। এটা একটা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তাহলে এখন আমরা ভি এক্স নট এর মানটা কত হবে? অনুভূমি বরাবর ব্যাগের যে উপাংশটা, সাধারণত অনুভূমি বরাবর কি থাকে? কস থিটা। আমরা তোমাদের ভেক্টরের উপাংশ পড়িয়েছিলাম, হয়তো তোমরা মনে করতে পারবে যে যখন আমরা কোনো একটা ভেক্টরকে দুইটি উপাংশে বিভাজিত করেছিলাম তাকে ভেক্টর বিভাজন বলা হয়। ওখানে আমরা এই সূত্রগুলো দেখিয়েছিলাম। তাহলে তোমরা এটা মনে করার চেষ্টা করো। তাহলে অনুভূমি বরাবর যে উপাংশটা, এটা কি হবে? ভি নট কস থিটা নট। অনুভূমি বরাবর ব্যাগের যে উপাংশ সেটা হলো ভি নট কস থিটা নট, আর উলম্ব বরাবর যে উপাংশ ভি ওয়াই নট সমান কি? ভি নট সাইন থিটা নট। লম্বর সাথে সাইনের সম্পর্ক, ভূমির সাথে কজের সম্পর্ক, এটা মনে রাখবে। তাহলে ভি এক্স নট সমান ভি নট কস থিটা নট এবং ভি ওয়াই নট সমান ভি নট সাইন থিটা নট। এটা হচ্ছে অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ, ব্যাগের অনুভূমিক উপাংশ। আর এটা হচ্ছে উলম্ব,
উলম্ব উপাংশ। দুটো উপাংশ আমরা বের করে ফেললাম কার আদিবেগের, কারণ তার কারণ কি আমরা v0 আদিবেগে একটা বস্তুকে নিক্ষিপ্ত করেছিলাম। তাহলে এখন দেখো, তাহলে ধরি t সময়ে p বিন্দুতে অবস্থান, p বিন্দুতে যায়। t সময় যদি p বিন্দুতে যায় বস্তুটি, তাহলে এখন ধরে নেই অনুভূমি বরাবর কতটুক দূরত্ব অতিক্রম করল। তাহলে অনুভূমিক দূরত্বটাকে আমরা x ধরলাম। x সমান কি হবে, আমরা দূরত্বের সমীকরণ কি জানি, সমান ut প্লাস হাফ at স্কয়ার। এই সূত্রটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, কিন্তু তোমরা 9-2 পড়ে আসছো। দূরত্বের সমীকরণ as সমান ut প্লাস হাফ at স্কয়ার, বা as সমান v0 t ও দিতে পারো, v0 t প্লাস হাফ at স্কয়ার। তাহলে এখন আমরা এই সমীকরণ অনুযায়ী এখানে দূরত্বটা বের করব, x অক্ষ বরাবর দূরত্বটা কত হয়। তাহলে v0 আমরা x অক্ষ বরাবর ব্যাগটা কত পেয়েছিলাম, অনুভূমিক উপাংশ ব্যাগ। তাহলে এই v0 এর জায়গায় আমরা লিখবো এই যে x অক্ষ বরাবর v0 cos থিটা নট। এরপরে কি আছে, একটা t আছে, t লিখলাম, প্লাস তোমাদের আরেকটা কথা বলে রাখি, অনুভূমি বরাবর অভিকর্ষ ত্বরণ কত হয়, তার মানে ax = 0 হবে। অনুভূমি বরাবর কোনো অভিকর্ষ ত্বরণ শূন্য হয়, কিন্তু যখন উপরের দিকে যাবে তার মানে ay তখন -g হয়ে যাবে। অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যখন একটা বস্তু ক্রিয়া করবে তখন g এর মান মাইনাস হয়ে যাবে। তাহলে ay মাইনাস x বরাবর ত্বরণটা হবে 0। তাহলে হাফ at স্কয়ার কি হয়ে যাবে, হাফ a এর মান 0, t স্কয়ার, তাহলে পুরোটাই 0 হয়ে যাবে, তাই না? এটা পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে থাকলো কি v0 cos থিটা নট t। তাহলে অতএব এখান থেকে t এর মানটা আমরা বের করি, t সমান কত হবে, x ডিভাইড বাই v0 cos থিটা নট। এটা 1 নং সমীকরণ দিয়ে রাখি আমরা। সময়টা পেয়ে গেলাম, আমরা ধরে নিলাম যে t সময় পরে একটা নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করছে। তাহলে অনুভূমিক বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটার রাশিমালা বের করলাম। তাহলে সময়টা কত হবে, 1 ডিভাইড বাই এত। আচ্ছা, এখন আমরা উলম্ব বরাবর দূরত্ব বের করব। অনুভূমির দূরত্বের পরে এখন উলম্ব। আমরা সাইডে লিখলে মনে ভালো হবে, তার কারণ হচ্ছে নিচে তোমাদের হয়তো ক্যামেরা এটাকে কভার করবে কিনা, এই জন্য আমি পাশে লিখি। এখন উলম্ব বরাবর মানে কতটুকু উঁচু পর্যন্ত উঠবে, উচ্চতে কতটুকু, তাহলে উলম্ব বরাবর দূরত্ব ধরে নিলাম y। অনুভূমিক বরাবর দূরত্ব কত ছিল, x এর মানটা আমরা বের করে t এর মানটা বের করলাম। এখন উলম্ব বরাবর দূরত্বটা যদি আমরা বের করতে যাই তো একই অবস্থা, আমরা দূরত্বের সমীকরণ s সমান v0 t প্লাস হাফ at স্কয়ার বলেছি, তাই না? আচ্ছা, ওটা লিখি তাহলে তোমাদের ক্লিয়ার হবে। v0 t প্লাস হাফ a, এটা যেহেতু উলম্ব বরাবর এই জন্য ay দিলাম। উলম্ব বড় ব্যাগের উপাংশটা কত ছিল, উলম্ব বড় ব্যাগের উপাংশ vy মানে v0 sin থিটা নট, v0 sin থিটা নট, আর এখানে t থেকে যাবে প্লাস হাফ ay এর মানে একটু আগে আমি লিখেছিলাম, ay কি বলেছিলাম, -g, যেহেতু আমরা অভিকর্ষের বিরুদ্ধে কাজ করছি, ইনটু -g
ইন্টু টি স্কোয়ার। তাহলে কি হলো, ভি নট সাইন থিটা নট টি প্লাস, এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে আমরা উলম্ব বরাবর দূরত্বের রাশিমানটা পেলাম, কিন্তু একটু আগে আমরা টি এর মানটা বের করে রেখেছি। এখন টি এর মানটা এখানে বসিয়ে দিই। টি এর মান বসিয়ে, টি এর মান বসালে কত হয়, তাহলে ওয়াই সমান ভি নট সাইন থিটা নট, টি এর মান কত পেয়েছি, x ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট, ভি নট কস থিটা নট। এরপরে কি আছে, মাইনাস হাফ জি এর মান, আচ্ছা জি তো থাকবে, টি এর মানটা শুধু আমরা বসাচ্ছি। টি এর মানটা আবার ওই আগের মতোই x ডিভাইড বাই ভি নট কস থিটা নট হোল স্কোয়ার, তাই না, যেহেতু এখানে টি স্কোয়ার আছে। তাহলে দেখো তোমরা এখন এটা ক্যালকুলেশন করে ফেলো, দেখো কত হয়। এখন দেখো ভি নট ক্যান্সেল হয়ে যাবে, তাই না, এটা উপরে আছে এটা নিচে আছে, তাহলে ভি নট ক্যান্সেল, তাহলে কি থাকে, এক্সটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে উপরে সাইন থিটা নট ডিভাইড বাই কস থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট, তাই তো, আমরা স্কোয়ার করে ফেললাম। এখন দেখো সাইন বাই কস সমান কি হয়, তোমরা তো আশা করি জানো, সাইন ডিভাইড বাই কস সমান 10, তাহলে এখানে কি হবে, এক্স টেন থিটা নট মাইনাস হাফ জি 1 ডিভাইড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট ইন্টু এক্স, এটাকে আলাদা করে, এক্সটাকে আলাদা করে দিলাম, এটা কারণ নিচেই তোমরা যখন লিখবো বুঝতে পারবে যে কেন আমি লিখলাম। এখন টেন থিটা নট সমান বি এবং হাফ জি 1 ডিভাইড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট সমান সি। এখন ধরে নিলাম, এখন ধরি এটা সমান এত ধরলাম, তাহলে কি হয়, অতএব y সমান কি দাঁড়াবে, দেখো x টেন থিটা বি ধরেছে, তাহলে কি হয়, বিটা আগে লিখলাম bx মাইনাস এতটুকু সমান আমরা c ধরেছি, তাহলে c x স্কয়ার হবে, c x স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, একটা প্রক্ষেপকের গতির সমীকরণ পেয়ে গেলাম বা রাশিমালা। প্রক্ষেপকের এটা হচ্ছে এই যে আমরা y সমান bx মাইনাস c x স্কয়ার লিখলাম, এই সমীকরণটা কিন্তু তোমরা গণিতে দেখবে এটা হচ্ছে একটা অধিবৃত্ত সমীকরণ। তাহলে আমরা বলতে পারি, অর্থাৎ যদি অধিবৃত্তের সমীকরণ, অর্থাৎ প্রক্ষেপকের গতিপথ, প্রক্ষেপের গতিপথ একটি অধিবৃত্ত, তাহলে প্রক্ষেপকের গতিপথটাই কি বললাম আমরা, অধিবৃত্ত, তাই না, অধিবৃত্ত বা প্যারাবোলা। প্যারাবোলা বা অধিবৃত্ত। তাহলে আমরা প্রক্ষেপথের গতির সমীকরণটা পেয়ে গেলাম, গতি রাশিমালা, যা প্যারাবোলা সমীকরণের মতো। তাহলে বলতে পারি কোন একটা বস্তুকে যদি আমি শূন্যে নিক্ষেপ করি, তাহলে যেটা গতিপথ হবে এটা হবে অধিবৃত্ত বা প্যারাবোলা।
মনে রাখবে তোমাদের এগুলো অবজেক্টিভও অনেক সময় আসে, যে একটা প্রক্ষেপের গতিপথ কেমন হয়, অধিবৃত্ত, প্যারাবৃত্ত বা বৃত্ত, বিভিন্ন ভাবে হয়তো তোমাকে বলবে, তো তোমার জানা থাকলে তুমি সহজে বলে দেবে। তাহলে আমরা প্রক্ষেপণ গতির সমীকরণটা দেখলাম। এই যে আমরা বিভিন্ন রাশিমালা প্রতিপাদন করছি, এইটার যদি তোমার ভালো বুঝ থাকে, ভালো বুঝে নিতে পারো, তাহলে আমরা যখন সৃজনশীল করব তখন তুমি সহজে এটা ধরে ফেলতে পারবে যে এটা আমি কোন সমীকরণ ইউজ করব, এটা কিভাবে আমরা সমাধান করব, এটা সহজেই তুমি অনুধাবন করতে পারবে। এই জন্য তোমরা হয়তো ভাবতে পারো, স্যার এই রাশিমালা তো পরীক্ষা আসে না, কেন এগুলো পড়াচ্ছেন, সময় লস করছেন? না, এটা হচ্ছে বেসিক নলেজ। এই নলেজ ছাড়া তুমি তো তোমার সৃজনশীল বুঝবে না। তোমাকে আগে বেসিক নলেজটা অর্জন করতে হবে, তবেই তোমাদের সৃজনশীল বোঝা সহজ হয়ে যাবে। তখন গাণিতিক যে কোনো সমস্যা হোক, তুমি সহজ এটা সমাধান করে ফেলবে। আচ্ছা, তাহলে আমরা প্রক্ষেপকের গতির রাশিমালাটা বের করলাম। এখন চলে আসি আমরা টি সময় পরে কোন একটা বস্তুর ব্যাগের রাশিমালা। এটা তো আমরা প্রক্ষেপকের রাশি, এখন ব্যাগের রাশিমালাটা কি হয় সেটা আমরা দেখব। আচ্ছা, এটা তো ফিগারটা লাগবে। আচ্ছা, তারপর মুছে আবার নতুন করে শুরু করি। টি সময়ে ব্যাগের রাশিমালাটা আমরা বের করব। কোন একটা বস্তুকে যদি আমি কোনাকুনি ভাবে নিক্ষেপ করি, তা টি সময় পরে এর ব্যাগটা কেমন হবে। যেমন ধরে নাও একজন খেলোয়াড় কোন একটা ফুটবলকে কিক করলো, তাহলে আপনি বলা হয় যে এত ব্যাগে কিক করলো এবং এত কোণ করে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে এটা ব্যাগটা কত হবে। এটা যদি বলে, তখন তোমার যে এই রাশিমালার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, না হলে তুমি করতে পারবে। তাহলে আমরা ধরে নেই টি সময় পরে, ফিগারটা এঁকেই নেই তাহলে এভাবে যদি প্রক্ষেপকের গতিপথটাকে আমরা দেখি, ভি নট গতিবেগে আদিবেগ নিয়ে এটাকে নিক্ষেপ করা হলো, কিন্তু কোণ হলো থিটা নট ও বিন্দু থেকে। তাহলে টি সময় পরে যদি পি বিন্দুতে চলে আসে, তাহলে এর ব্যাগটা হবে কত? এর ব্যাগ হয়ে যাবে, ধরে নিলাম ব্যাগ টি সময় পরে, টি সময় পর ভি ব্যাগের উপাংশ, বি ব্যাগের উপাংশ একটা হবে ভি এক্স, অন্যটা হবে ভি ওয়াই, দুইটা উপাংশ আমরা পাবো। টি সময় পরে ধরে নিলাম এটা বি ব্যাগ প্রাপ্ত হলো, এটা ভি নট গতিবেগে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু টি সময় পরে এটার ব্যাগ হয়ে গেল ভি, ভি ব্যাগের উপাংশ হবে ভি এক্স, আর উলম্ব বরাবর হবে ভি ওয়াই। তাহলে আমরা দেখো ব্যাগের সমীকরণ পড়েছিলাম, ভি সমান ভি নট প্লাস এ টি, এমন একটা সমীকরণ পড়েছিলাম না, মনে আছে? ভি সমান, তোমরা স্কুল লেভেলে পড়েছো, ভি সমান ইউ প্লাস এ টি। তাহলে আমরা এখন কি পড়বো? ভি সমান ভি নট প্লাস এ টি।
তাহলে এখন আমরা এক্স অক্ষ বরাবর সেহেতু আমরা কি লিখবো, ভি এক্স নট টি প্লাস এ। আচ্ছা, এর ক্ষেত্রে আমরা কি লিখব, তার কারণ হচ্ছে আমরা আগে বলেছি যে অনুভূমিক বরাবর ত্বরণটা শূন্য হয়, তাহলে এখানে এ এক্স এর পরিবর্তে কি হবে, আচ্ছা আমরা ভি এক্স নট এর মানটা লিখে ফেলি, ভি নট এক্স কি ছিল কস থিটা নট টি, আর এ এক্স এর মান যদি 0 হয় তো টোটালটা 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমরা পেলাম ভি নট কস থিটা নট টি। এখন যদি অনুভূমি বরাবর উলম্ব ধরি তো একই অবস্থা, শুধু আমরা অনুভূমি বরাবর উপাংশ, এটা উলম্ব বরাবর উপাংশ কত ছিল, ভি নট সাইন থিটা নট টি, সরি টি তো হবে না, তার কারণ কি, আমরা তো বলেছি ভীষণ ভি নট প্লাস এ টি, টিটা তো এইখানে, তাহলে ভি এক্স নট, তাহলে ভি নট কস থিটা। আমরা ব্যাগের অনুভূমিক যে উপাংশটা পেয়েছিলাম প্রথম দিক দিয়ে সেটা ভি নট কস থিটা নট ছিল, এটা হবে উলম্বর ভি নট সাইন থিটা নট, আর অনুভূমি বরাবর যে ত্বরণটা সেটাকে আমরা বলেছি কি মাইনাস জি, তাহলে এখানে মাইনাস জি টি, আমাদের সূত্র কি এটি, তাহলে এটা যদি ত্বরণ ধরি, ত্বরণের মান উলম্ব বরাবর হচ্ছে মাইনাস জি, আর টিটা লিখলাম, তাহলে আমরা কি পেলাম, টি সময় পর ভি ব্যাগের উপাংশ ভি এক্স এর মান পেলাম ভি নট কস থিটা নট, ভি এর মান পেলাম ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি। আচ্ছা, তাহলে এখন বি এক্স এবং ভি ওয়াই, এই তাহলে ব্যাগের ব্যাগটা কি ভি, ভি ব্যাগের মান আমরা ভেক্টরে পড়েছি, দুইটা ভেক্টরের মান আমরা কিভাবে পড়েছিলাম মনে আছে তোমাদের, যেমন আমি যদি এ ভেক্টরের মান বের করি তাহলে কি ছিল, সমান রুট ওভার এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার, এটা ছিল। তাহলে এই ক্ষেত্রে কি হবে, বি ভেক্টরের মান কত হবে, তাহলে ভি ভেক্টর সমান ভি রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার, তাহলে এটা হবে বি ব্যাগের মানটা হবে এত। তাহলে এখন আমরা মানটা বসিয়ে দেই, ভি এক্স এর মানটা, ভি এক্স এর মানটা কত, ভি নট কস থিটা নট হোল স্কয়ার, ভি ওয়াই নট এর মানটা কত, ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি হোল স্কয়ার। তাহলে দেখো, তোমাকে যদি বলা হয় একটা নির্দিষ্ট সময় পরে প্রক্ষিপ্ত বস্তুটার ব্যাগ কত হবে, তখন আমরা এই সমীকরণটা ব্যবহার করব, খুব ভালোভাবে মনে রাখবে এই সমীকরণটা, এই সমীকরণ তুমি আলাদা আলাদা মান বের করে এখানে বসিয়ে দিতে পারো বা সরাসরিও এখানে বসাতে পারো, তাহলে কি হবে, তোমাদের ব্যাগের মানটা বের হয়ে যাবে। তাহলে আজ আমরা এখন ছোট্ট একটা উদাহরণ দিয়ে ক্লাসটা শেষ করে ফেলবো, তাহলে তোমরা এই উদাহরণটা বাড়িতে একটু চেষ্টা করবে, আমি তোমাদের খাতার মধ্যে রেডি রাখো, আমি উদাহরণটা লিখে দিচ্ছি। হ্যাঁ, একজন খেলোয়াড়, তোমরা তো ফুটবল খেলা দেখো তাই না, তাহলে একজন খেলোয়াড় ধরে নাও মেসি কি করলো, একজন খেলোয়াড় 30 মিটার পার সেকেন্ড ব্যাগে 30 ডিগ্রি কোণ করে একটি বল নিক্ষেপ করলো।
একটা বল নিক্ষেপ করলো কিভাবে, 30 মিটার পার সেকেন্ড ব্যাগে। তার ব্যাগটা কত ছিল, 30 মিটার, এবং কোণটা ছিল 30 ডিগ্রি। তাহলে 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পর বলটির ব্যাগ কত হবে? দেখো এটাই হচ্ছে প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে প্রশ্ন। এখন তোমাদের যদি উত্তর লিখতে হয় তাহলে কি করবে, একটু আগে আমি বলেছি যে টি সময় পরে ব্যাগের রাশিমালা আমরা বের করেছি। টি সেন্ট ব্যাগের রাশিমালা কি ছিল, তখন লিখবা আমরা জানি ভি সমান √2 ভি এক্স স্কয়ার ভি ওয়াই স্কয়ার। এই সূত্রটা ব্যবহার একটু আগে আমি এটা প্রমাণ করে দেখিয়েছি। তাহলে এখন তোমরা আলাদা আলাদা ভাবে বের করেও দেখাতে পারো, ভিতরে বসাতে পারো। তাহলে এখন ভি এক্স সমান কি হবে, আমি একটু আগে বলেছিলাম ভি নট কস থিটা নট। তাহলে ভি নটটা কত, এখানে বলেছে 30 মিটার কস 30, এটা কত হয় মানটা এখানে লিখবে। এখন ভি ওয়াইটা কত হবে, এই মানটা আবার এখানে বসিয়ে বর্গমূল করে ফেলবা, তাহলে ভি বের হয়ে যাবে। ভি ওয়াইটা কি হবে, ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ, এখানে হাফ হবে না, হাফ হবে তো মাইনাস জি টি ছিল, তাই না, জি টি। আচ্ছা তাহলে এখন দেখো ভি নটটা হবে 30 সাইন 30 মাইনাস জি এর মান কত 9.81 ইন্টু টি এর মান কত 1। কি বলেছি আমরা, 1 সেকেন্ড পর বলটির ব্যাগ কত হবে, তাহলে টিটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এটাকে ক্যালকুলেশন করে একটা মান পাবে। তাহলে এই মান দুটো আমি কি করব, ঠিক এখানে বসাবো। তোমাদের এটা বাড়ির কাজ থাকলো, এই ক্যালকুলেশনটা দেখি তোমরা এই ক্যালকুলেশনটা ভালোভাবে করে বইয়ের সাথে মিলিয়ে দেখবে হয় কিনা তোমাদের। তাহলে টোটাল একটা রেজাল্ট হবে। তাহলে ধরে নিবে এত ব্যাগ তো মিটার পার ব্যাগের একক। তাহলে তোমরা বাসায় আজকে যা যা পড়ালাম ভালো করে বই খুলে জিনিসগুলো ভালো করে পড়বে। ক্লাস এবং বই দুইটা যদি তোমার সমন্বয় হয় তাহলেই তোমার জ্ঞানের সমৃদ্ধতা হবে। তুমি শুধু ক্লাস করলে বই পড়লে না, শুধু বই পড়লে ক্লাস করলে না, তাহলে তুমি পরিপূর্ণতা পাবে না। এই জন্য দুইটা সমন্বয় করে যখন আগাবে তখন তোমার জ্ঞানের সমৃদ্ধতা আসবে, তুমি ভালো করে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। তাহলে যেহেতু তোমরা বিজ্ঞানের স্টুডেন্ট, তোমাদের অনেক স্টাডি করতে হবে, বেশি বেশি পড়তে হবে। আমি তো একটা উদাহরণ দেখালাম, এই সমীকরণগুলো দিয়ে আরো অজস্র উদাহরণ বইতে আছে। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে, তবেই তোমাদের জন্য সহজ হয়ে যাবে অধ্যায়টা। আমরা নেক্সটে এই প্রশ্নে আরো বিভিন্ন রাশিমালার প্রতিপাদন করতে চেষ্টা করব। তার কারণ একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে কত সময় লাগে, সর্বোচ্চ উচ্চতা কত, পাল্লা কত, একটা বস্তুকে নির্দিষ্ট দূরত্বে নিতে গেলে আমার কত ডিগ্রি কোণ করে নিক্ষিপ্ত করতে হবে, এটা সমস্ত কৌশল তোমাদেরকে নেক্সট ক্লাসে আশা করি শেখাবো। তোমরা রেগুলার ক্লাস করবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, আর তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে, আর তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের শুভ কামনা করে আজকের মতো ক্লাসটা এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।